খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে, আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। আর সঙ্গে আছি আমি শরীফ রওশন। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। নারী এশিয়া কাপের মূল পর্বে খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশ নারী দল। ইতিহাস গড়ে প্রথমবার নারী এশিয়ান কাপে জায়গা করে নিলেও নারী লীগকে বেশি গুরুত্ব দিয়েছে বাফুফে। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এমন গুরুতর অভিযোগ করেন জাতীয় দলের কোচ পিটার বাটলার। এদিকে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ হারানোর জন্য উল্টো বাফুফেকেই দুষলেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের 2026 সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। 4টি ভিন্ন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন মোট 28 জন ক্রিকেটার। নতুন মুখ পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম এবং হাসান মুরাদ। বেতনভুক্ত ক্রিকেটারের তালিকায় রয়েছেন সোহান সাইফ, নাইম এবং শামীম পাটোয়ারি। তবে শীর্ষ ক্যাটাগরিতে নেই কেউই। এবং নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সে আসরের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই দল টস জিতে শুরুতেই ব্যাটিং করছে পাকিস্তান ক্রিকেট দল। এদিকে বাংলাদেশ নিজেদের ব্যাটিংয়ে লতা মণ্ডল, শারমিন সুলতানা এবং বোলিংয়ে সঞ্জিদা মেঘলা এবং শরীফা খাতুনের উপরই বেশি ভরসা রাখছে। এর আগে গ্রুপ পর্বে টানা 3 জয়ে শীর্ষ দল হিসেবে সেমিতে উঠেছে লাল সবুজের প্রতিনিধিরা। দর্শক, আপনারা নিশ্চয়ই জেনেছেন যে এরই মধ্যে অস্ট্রেলিয়া মিশন শুরু করে ফেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। যাত্রাও শুরু করেছে। গতকাল মধ্যরাতে সেই বিমানে উঠে বসেছে ঋতুপর্ণা, আফিদা খন্দকাররা। তবে যাওয়ার আগে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। এই যে প্রস্তুতি, এত বড় মিশনের আগে প্রস্তুতিটা কি সম্পূর্ণ করতে পেরেছে কিনা, এ নিয়ে আজ আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাবেক ফুটবলার এবং কোচ মাহমুদা শরীফা অদিতি। আপনাকে স্বাগত জানাচ্ছি এখন মাঠের আয়োজনে। অদিতি আপা, বাংলাদেশ নারী ফুটবল দল সবচেয়ে বড় যে মিশনটার কথা বলা হচ্ছিল দীর্ঘ 1 বছর ধরে, যে অস্ট্রেলিয়া মিশন, বাংলাদেশ ইতিহাস গড়ে এই মিশনটা আসলে তারা টিকিট কেটেছে। কেমন দেখছেন? তারা তো অলরেডি যাত্রা শুরু করে ফেলেছে। কি কি পরিকল্পনা বা যাত্রাটা আসলে কেমন হবে? আসলে 2026-এর যে প্রেক্ষাপট, আমাদের দেশের অভ্যন্তরীণ যে একটা চেঞ্জেস, এই চেঞ্জেসের সাথে চেষ্টা করেছে যে ভালো কিছু করার। তো আসলে সবার যে একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা আসলে কখনো 100% কোনোভাবেই হয় না। তো আমাদের যে দেশ, আমরা এভাবেই যা কিছু করেছি, আই হোপ যে আমরা এইভাবেই এগিয়ে যাব এবং ভালো কিছু ফলাফল নিয়ে দেশে ফিরবো। নারী দল তো 2022 সাল থেকে শুরু করেছিল, তারপর ব্যাক টু ব্যাক 2024 সালেও তারা সাফে জিতেছে। তবে সেটা দক্ষিণ এশিয়ার জন্য শ্রেষ্ঠত্বের মুকুট ছিল। এবার তো পুরো দক্ষিণ মহাদেশ, এশিয়ার মহাদেশের সবচেয়ে জমজমাট আসরে এশিয়ান কাপ, সেখানে বাংলাদেশের মেয়েরা যাত্রা শুরু করেছে পিটার বাটলারের অধীনে। এর আগে স্কোয়াডও একটা ঘোষণা করেছে। স্কোয়াডে বলা হচ্ছিল যে একটা চমক থাকবে, সেই চমকটা আমরা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছি। আমরা একটু দেখতে চাই যে স্কোয়াডে আসলে কে কে আছেন, বিশেষ করে আনিকা রানিয়া সিদ্দিকের নাম, যিনি সুইডেন প্রবাসী একজন ফুটবলার। এবং কোচ পিটার বাটলারও কাল সংবাদ সম্মেলনে তাকে নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। আমরা দেখতে চাই কে কে আছে এই স্কোয়াডে। গোলরক্ষক হিসেবে আছেন রূপনা চাকমা, মিলি আক্তার এবং স্বর্ণা রানী মণ্ডল। ডিফেন্ডার্স হিসেবে আছেন কতিক ইস্কু, নবীরন খাতুন, শিউলি আজিম, শামসুন নাহার, হালিমা খাতুন, সৌরভী আক্তার আছেন। মিডফিল্ডার হিসেবে আছেন স্বপ্নারানী, মনিকা আক্তার, আইরিন খাতুন, সাইদা রিপা, উমেলা মার্মা, ঋতুপর্ণা চাকমা। মিডফিল্ডার হিসেবে আছেন মনিকা চাকমা, মারিয়া মান্ডা, আনিকা রানিয়া সিদ্দিকি, উন্নতি খাতুন। এবং ফরওয়ার্ড লাইনে আছেন আলপি আক্তার, শরীফ আক্তার প্রীতি, মোসাম্মদ সুলতানা, তহুরা খাতুন, সাগরিকা এবং কোচ পিটার ইটলা। এবং বিশেষ করে ডিফেন্ডার লাইনে যিনি আসলে এই জাতীয় দলের যেভাবে আসলে কাজ করে থাকেন, আফিদা খন্দকার, অধিনায়ক, আসলে যে দলকে নেতৃত্ব দিয়ে থাকেন। এই স্কোয়াডটা নিয়ে আসলে আপনার পর্যালোচনা কেমন?
না, বাংলাদেশের সেরা সেরা প্লেয়ার স্কোয়াডে জায়গা পেয়েছে, এখানে নো ডাউট। যাদের ক্যাপাবল যারা, তারা সবাই স্কোয়াডে জায়গা করেছে। অ্যাকচুয়ালি দেখেন, যারা যারা প্লেয়ার এখানে সব প্লেয়ারই কিন্তু ক্যাপাবল, কিন্তু দেখা গেছে যে এক এক গেমে বা এক একটা ম্যাচে এক একজন এক একভাবে জ্বলে ওঠে। তো আমি সেই ক্ষেত্রে ওদের যে টার্গেট, সে এই স্কোয়াডকে আমি সমর্থন করি এবং ভালো স্কোয়াড হয়েছে। আমরা দেখছি যে মিডফিল্ডার বা ডিফেন্ডার, অনেক মিডফিল্ডারে আসলে পিটার বাটলার বেশি ফোকাস দিয়েছে। এবারও কি হাই ডিফেন্স লাইনে আসলে খেলার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আমরা বিগত সময় দেখেছি যে সে এই পরিকল্পনায় গিয়ে খেলতে পছন্দ করেন, শিষ্যদেরকে এভাবেই খেলান। উনি হাইলাইন ডিফেন্স করে, কিন্তু এখন আমাদের এশিয়ান কান্ট্রির মধ্যে আপনাকে দেখতে হবে যে কাদের সাথে আমরা খেলছি, তার স্ট্র্যাটেজিটা কি। এটা আসলে গেমে না গেলে, ম্যাচ না দেখলে আপনি এটা ওর পরিকল্পনাটা আসলে আমরা বুঝতে পারবো না। কারণ বিগত দিনগুলোতে সাফ বলেন, এই কান্ট্রিগুলোর সাথে যখন খেলা হয়েছে, তাতে করে আমরা হাইলাইন ডিফেন্সটাই ও সবসময় খেলেছে। প্রথম যখন এসেছিল চাইনিজ তাইপোর সাথে বসুন্ধরা অ্যারেনায় ম্যাচটা হয়েছিল, আমি দেখেছিলাম সেই সময়টা। তো ফার্স্ট ম্যাচটা হচ্ছে ওদের সাথে তো 2-3টা ম্যাচ হয়েছিল। তো ফার্স্ট ম্যাচটা কিন্তু সিনিয়রদের শুরু করেছিল, পরের ম্যাচটা কিন্তু জুনিয়রদের দিয়ে কিন্তু গোল ব্যবধান এবং খেলার যে ওর স্ট্র্যাটেজি, এই সেকেন্ড ম্যাচটাতে কিন্তু আমি দেখেছিলাম তখন থেকে ও কিন্তু উদীয়মান খেলোয়াড়দের মানে পিছনে বেশি ফোকাস করে আর কি। এটা আমি দেখেছি, এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকে বাট উদীয়মান খেলোয়াড়দের বেশি ফোকাস করে। তো সেক্ষেত্রে ওর স্ট্র্যাটেজি এবং অপোনেন্ট কাদের সাথে খেলছে, এটা আসলে না দেখলে এই মুহূর্তে বলা মুশকিল। মানে পিটার তো সবসময় আসলে নজরদারিতে রেখেছেন, যদিও উত্তর কোরিয়া একেবারেই আসলে কি বলে, নিজেদেরকে যে মানে গোপনে রাখার যে পরিকল্পনা, সেটা তারা আসলে সবসময় করে আসে আমরা দেখেছি। তবে বাকি যে দল আছে বাংলাদেশের গ্রুপে, আমরা দেখেছি উজবেকিস্তান আছে, চীন আছে, এদের তো আসলে তাদের ভিডিও অ্যানালাইসিস করা বা সার্বক্ষণিক যে আসলে নজরদারিতে রাখা, সেই সুযোগটা তো পিটার পেয়েছেন। সেই জায়গাতে নিজেদের পরিকল্পনা সাজাতে আসলে কতটা দক্ষ ভূমিকা রাখতে পারবেন পিটার? আসলে পিটারের স্ট্র্যাটেজি, পিটারের গেম প্ল্যানিং, এটা নো ডাউট সে টপ লেভেলের থিঙ্কিং করবে। অ্যাকচুয়ালি আমরা যারা এই এশিয়ান কান্ট্রিগুলোতে আছি, এই সাফের কান্ট্রিগুলোতে আছি, আমাদের সাথে এশিয়ান লেভেলের যে যাদের সাথে খেলা হবে, এদের ফিজিক্যালি বলেন, মেন্টালি বলেন, ফোকাস বলেন, অ্যাকোমোডেশন বলেন, যে কোনো সাপোর্ট কিন্তু আমরা ওদের থেকে অনেক পিছিয়ে। তো হেলথ থেকে শুরু করে সব কিছুই পিছিয়ে। তো আমি শুধু খাতা কলম এবং টেবিলে কষে কিন্তু আমি রেজাল্টটা বের করতে পারবো না। সাথে কিন্তু আমার ফুল স্কোয়াড কাজ করবে, 11 জন খেলবে, তাদের মেন্টালিটিতে করবে। আপনি চিন্তা করেন, আমাদের আলপি এবার লিগে সেরা গোলদাতা হয়েছে, নো ডাউট সে বেস্ট প্লেয়ার, ওকে, বাংলাদেশের মধ্যে সে উদীয়মান খেলোয়াড়, খুব ভালো খেলছে। আপনি চিন্তা করেন যে ও চীনের কোনো দলের সাথে খেলবে, এই যে তার লোডটা, আমরা কি অ্যাভেলেবেল সবসময় তো দেশের বাইরে অস্ট্রেলিয়ায় যাও, ফার্স্ট টাইম মেবি অস্ট্রেলিয়ায় যাচ্ছে, এই যে তাদের লোডটা, ফিজিক্যালি যে মেন্টাল প্রেশারটা, এই প্রেশারটা কতটুকু নিচ্ছে আর কতটুকু তারা মাঠে দিচ্ছে, এগুলো হচ্ছে ব্যাপার। মোর খেলতে হইতো বা দেশের বাইরে আরও ট্যুর করতে হইতো। আমার চিন্তা ধারণা এরকম যে আমি তো আগেই বললাম যে দেশের পরিস্থিতির কারণে হয়তো বা অনেক প্ল্যানিংও ছিল, সেগুলো হয়তো হয়নি, কারণ জাতীয় নির্বাচন, তারপরে একটা ডিজাস্টার দেশের মধ্যে, মানে এই সমস্যার কারণে হয়তো প্ল্যানিং ছিল বাফুফের, সেই প্ল্যানিংটা সাকসেসফুলি হয়তো বা কোনো ক্ষেত্রে একটু পিছিয়ে গেছে। তো এটা সত্য, যদি টিমটাকে ফুল 1 মান্থ বাইরে রেখে বিভিন্ন কম্পিটিটিভ ম্যাচ বিভিন্ন দেশের সাথে, ওই কালচারের সাথে, ওই মেন্টালিটি আরও বড় করা, আই হোপ আরেকটু রেজাল্ট হয়তো বা ভালো হতো। অদিতা, আপনার প্রশ্ন ধরে আসলে একটা প্রশ্ন করতে চাই। আপনি যেভাবে বলছিলেন যে দেশের যে চলমান পরিস্থিতি অনুযায়ী আসলে সেইভাবে কাজ করতে পারেনি বাফুফে, তবে গতকাল আপনি যদি প্রেস যে সংবাদ সম্মেলনটা হয়েছে সেখানটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, মাহফুজ আক্তার কিরণ এবং পিটার বাটলার কিন্তু তারা দুজনকে আসলে দোষারোপ করছিলেন খুব ভালোভাবে। আসলে সেটা কিভাবে, সেটা হচ্ছে পিটার বাটলার বলছিলেন যে আসলে বাংলাদেশের যে নারী লীগ, সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়া মিশন থেকে, এবং উল্টো দিকে আবার কিরণ আপা বলছিলেন যে আমি যে পরিকল্পনাগুলো করেছি সেগুলো আসলে বাস্তবায়ন করা সম্ভব হয়নি, সেটা হচ্ছে বাফুফের কারণে। যারা হায়ার অথরিটি আছে, এই হায়ার অথরিটি আসলে কারা, সেই প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে উত্তরটা নেব, তবে একটু পরে। দর্শক, নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই।
ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। আপা, বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন করেছিলাম, এই যে বাফুফের যে প্রেস সংবাদ সম্মেলনটা হয়েছে সেখানে বলছে, পিটার বাটলার বলছে যে নারী লীগকে নাকি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া মিশনের সামনে। আবার উল্টো দিকে কিরণ আপা বলছেন যত পরিকল্পনা করা হয়েছে এই নারী দলের প্রস্তুতি নিয়ে সবকিছুই নাকি তার হায়ার অথরিটির জন্য আসলে সেইখানে তিনি পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি। আসলে এই যে সংবাদ সম্মেলনে দেশ ছাড়ার আগ মুহূর্তে এরকম আসলে সমস্যা, এরকম উত্তাপ তৈরি হয়েছে, এটা আসলে নারী দলের মধ্যে কি প্রভাব পড়েছে? বা পিটারের প্রেসক্রিপশনে তো আমরা যতটুকু জানি এই পরিকল্পনাগুলো সাজানো হয়েছে, আলটিমেটলি আসলে কার কথাটা সত্যি? আসলে আপনারা তো জানেন যে আমাদের ফুটবল ফেডারেশনের অনেকগুলো সেক্টর আছে, এক একটা উইংসে এক একজন কাজ করে। তো নারী উইংসের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ, উনি যদি নিজে বলে যে আমি হায়ার অথরিটির কাছে এটা হেল্প পাইনি, মানে উনি তো ওনার মতো করেই তো ওনার উইংসটা উনি চালাচ্ছে। আপনারা দেখে থাকবেন যে ওনার উইংস উনি নিজের মতো করে চালাচ্ছে। তাহলে এখানে দোষারোপ তো করার আমি কোনো রাস্তা দেখি না বা কোনো ওয়ে দেখি না। আর পিটার বাটলার যেটা বলতেছে যে অ্যাজ এ কোচ হিসাবে আমি যখন অ্যাজ এ কোচ হব, তো আমার সারাক্ষণ টিমকে নিয়ে আমি ভাববো, টিমকে নিয়ে ভাবি, আমার চলাফেরা খাওয়া অলওয়েজ ফোকাস থাকে টিমটাকে কিভাবে আরও উন্নত করা যায়, কোথায় আরও কাজ করলে ভালো করা যায়। তো ওর থিঙ্কিং থেকে তো বলবেই যে আমি আরও মোর বেটার অপশন যদি পেতাম, আরও মোর আমি যদি অপরচুনিটি পেতাম, আরও যদি বাইরে ম্যাচ খেলতাম, উইন্ডোগুলোতে আরও কম্পিটিটিভ ম্যাচ খেলতাম, আরও যদি ফ্যাসিলিটিস প্লেয়ারদেরকে দিতাম, প্লেয়াররা ভালো করতো, আমার কাজ করতে ঠিক হতো। তো ওর অনুযায়ী ওটাও তো বলবেই। কিন্তু সেখানে সংবাদ সম্মেলনে এই পরিস্থিতিতে আসলে টুকিটাকি ছোট কথাগুলো, এগুলো আসলে নো কমেন্টস। এখানে আসলে কমেন্টস করার কিচ্ছু নাই, এটা উচিত না, এই জিনিসগুলো আসলে উচিত না এই পর্যায়ে এসে এই ধরনের আলোচনায় আসে যে টিম একটা খেলতে যাচ্ছে সেখানে দোষারোপ করা আর কি। এই জিনিসটা আসলে খুব একটা ভালো দেখাচ্ছিল না। আপা, মাহফুজ আক্তার কিরণ আপনি বলছেন যে যিনি নারী উইং এর কমিটির চেয়ারম্যান দায়িত্ব আছে, যিনি একটা উইং সামলান, তার আসলে এইভাবে দোষারোপ, তাহলে কি নিজের দোষ থাকতেই আসলে শেষ সময়ে এই অস্ত্রটা তিনি ব্যবহার করেছেন কিনা? আসলে এইটা নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না। আমি শুধু এইটুকু বলছি যে আমি অ্যাজ এ হেড হিসাবে, আমার টোটাল আমি অ্যাজ এ হেড কোচ হিসাবে আমি রাজশাহী স্টার্সের কাজ করেছি। অ্যাজ এ হেড কোচ হিসাবে আমার যতক্ষণ সেজন ছিল, যতক্ষণ আমার গেম চলাকালীন অল রেসপন্সিবিলিটি আমার। আমি কাউকে যদি দোষ দেই যে আমার অ্যাসিস্ট্যান্ট কোচ ঠিক মতো আসে নাই, আমার গোলকিপিং কোচ আসে নাই, আমি অথরিটির কাছে আরও অনেক কিছু করতে চেয়েছিলাম, হয় নাই, হ্যাঁ এটা হবে। সেখান থেকে আপনাকে কীভাবে উতরাইতে হবে, আমি তো অ্যাজ এ নতুন না, আপনি তো অনেক কিছু জানেন, আপনি ফিফার একজন মেম্বার, আপনি এএফসি সাব সবখানেই তো আপনার বিচরণ আছে। তো এইটা প্ল্যানিং অনুযায়ী তো হইলে এই সব কথাগুলো আসলে প্রেস কনফারেন্সে মানানসই না। আসলে কিরণ আপা একটা কথা বলেছিলেন যে নভেম্বরে জাপানে যাওয়ার কথা ছিল ক্যাম্প করার জন্য, সেখানে -ডিগ্রি কারণে আসলে আমাদের হয়নি। সেই জায়গায় আসলে অন্য কোনো দেশের সাথে একটা ব্যবস্থা করা যেত কিনা ক্যাম্প করার, বা মালয়েশিয়ার সাথে আসলে বলছিলেন পিটার বাটলার যে একটা ক্ল্যাশ হয়েছিল নারী লীগের, যেটা বলছিল পিটার বাটলার যে নারী লীগকে কেন প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ নারী লীগকে প্রাধান্য দেওয়া হচ্ছে এই কারণে যে ফিলিপাইনের বিপক্ষে যে ম্যাচটা ছিল 19 ফেব্রুয়ারি, সেটা 14 ফেব্রুয়ারি শেষ করে তাদেরকে ওইখানে আসলে যাত্রা শুরু করা সম্ভব হয়নি। আসলে এর আগে মালয়েশিয়ার বিপক্ষে তারা ম্যাচ খেলার পরিকল্পনা করেছিল, সেটাও নারী লীগের কারণে আসলে আটকাতে হয়েছে। এই যে নারী লীগটাকে পিটার নিজে আসলে সম্মুখে এসে বলেছে যে প্রাধান্য দেওয়া হচ্ছে, আবার বলা হচ্ছে যে নামকাবাস্তে একটা নারী লীগ, যেখানে আমরা দেখেছি যে আপনি যে রাজশাহী স্টার্সের কোচ, সেই একটা ম্যাচে আমি দেখেছি যে ফ্লাড লাইটের কারণে, ত্রুটির কারণে ম্যাচটা 15 মিনিট বন্ধ ছিল। একটা মানে এমন একটা লিগ হচ্ছে যেখানে আসলে কোনোভাবে মানে চালানো দিয়ে কথা, সেই লিগটাকে বেশি ব্যস্ত থাকা উচিত ছিল নাকি মালয়েশিয়া ফিলিপাইন এই ম্যাচগুলোতে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল? অ্যাকচুয়ালি একটা পিটারের তো একটা প্রেসক্রিপশন ছিল যে আমি কিভাবে এই টিমটাকে নার্সিংটা করতে করতে লাস্টলি আমি এশিয়ান গেমসে চলে যাব। তো এই পিটারের এই প্রেসক্রিপশন অনুযায়ী এটা নারী লীগ ছিল, এবং সেই নারী লীগের মধ্যে কিন্তু কিছু ক্রাইটেরিয়া ছিল, ও স্পেসিফিকভাবে ম্যান্ডেটরি করে দিয়েছিল। আন্ডার-17 দুইটা প্লেয়ার ম্যান্ডেটরি আন্ডার-11-এ খেলতে হবে, আন্ডার-20 দুইটা প্লেয়ার ম্যান্ডেটরি এখানে খেলতে হবে। এখন দেশের মধ্যে হঠাৎ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আমাদের ছেড়ে চলে গেলেন, সে কারণে আমরা 3টা দিন তাকে শোকবহত, দেশটাকে তার জন্য আমরা খেলা সবকিছু স্থগিত করা হলো, ওখানে 3টা দিন আমরা পিছিয়ে গেলাম। তারপরে দেখেন আন্ডার-19 কিন্তু নেপালে যে সাফ হলো, সেখানে কিন্তু
ওনার প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু আন্ডার-19 আন্ডার-17 টিমে নেওয়া হলো, আন্ডার-20 যে ম্যান্ডেটরি 2 জন করে প্লেয়ার খেলবে, কিন্তু আন্ডার-19 যে সাফ এই সময়টা, তাহলে এই সাফ সময়ের জন্য 10 দিনের জন্য আবার নেপালে চলে গেল আন্ডার-19 টিমের কিছু প্লেয়ার। আমার টিমের ছিল 5 জন প্লেয়ার, আরও আদার্স প্লেয়ার ছিল। এই যে এরা আবার লিগের মাঝখানে সাফে খেলতে গেল, এই যে সাফে খেলতে গেল, ওখানে তো 10টা দিন কিন্তু লিগটা মানে বন্ধ ছিল, ওইদিকে 3 দিন, এইদিকে 10 দিন। লিগ কিন্তু শেষ হয় 29 তারিখেই, 29শে জানুয়ারি কিন্তু লিগ শেষ হয়। তো আমাদের তো এবার ফরেন কোঠা ছিল, আমরা 2টা প্লেয়ার বাইরে থেকে এনেছিলাম। তো 29 তারিখে যদি আমাদের লিগ শেষ হতো বা 2 তারিখেই শেষ হতো, এই যে 12 থেকে 13টা দিন এক্সটেনশন করলাম, এতে করে ক্লাবের ক্ষতি হলো, প্লেয়াররা গেল আসলো, আমাদের যে টিমের একটা বন্ডিং ছিল মাঝখানে সেখানে কিছু ক্ষতিগ্রস্ত হইলো। তো এই যে বিষয়গুলো আসলে এগুলো তো কারো হাতে নেই। এই যে দেশের যে অবস্থা, রাজনৈতিক যে প্রেক্ষাপট ছিল, ইলেকশনের জন্য কিছুটা সময় আমরা তারপরেও তো চালিয়েছে, মানে আমরা তো তারপরে ফেডারেশনকে আপনি দোষ দিবেন কিভাবে? ফেডারেশন কিন্তু 10 তারিখে ম্যাচ গড়িয়েছে, ফেডারেশন কিন্তু আপনি ভোটের পরের দিন তারা ম্যাচ খেলিয়েছে, কাদের জন্য? তো এখানে আসলে দোষারোপ করে কোনো কিছু নাই। দেশের প্রেক্ষাপট এখন যা আছে, এটা কিভাবে ভালো করে ব্যাক করা যায়, আমাদের চিন্তা শক্তি এখন ওই দিকেই ধাবিত করতে হবে। সার্বিক পরিস্থিতি তো আমরা আসলে সামনেই ছিল, তবে এই পরিস্থিতির কারণে একটা হযবরল পরিস্থিতি তৈরি হয়েছে কিনা অস্ট্রেলিয়া মিশনের যাত্রা শুরুর আগে নারীদের জন্য? এটা আসলে বাফুফে অনেক আগে থেকে একটা বলছিল যে এক্সক্লুসিভ তারা একটা ক্যাম্প করবে, ট্রেনিং করবে, সবকিছু মিলে একটা এক্সক্লুসিভ ব্যাপার ছিল পরিকল্পনায় নারীদের জন্য। তবে সেটা আসলে দিন শেষে শুভঙ্করের ফাঁকি হলো কিনা নারীদের জন্য? না, আপনি বাফুফে তো চেষ্টা করেছে, আপনি চিটাগংয়ে চেষ্টাটাই কি আসলে সব দিন শেষে? চিটাগংয়ে নিবিড় অনুশীলন করেছে, তারপরে সবার চোখের আড়ালে কি করেছে আমরা কিন্তু কিছু জানি না। না, সেটা তো পিটারই ভালো বুঝবে যে তাদেরকে কি করিয়েছে। তো ওখানে একটা নিবিড় অনুশীলন তাদের হয়েছে, তারপরে কিন্তু তারা একটা ম্যাচ খেলেছে, আজারবাইজান তারপর মালয়েশিয়ার বিপক্ষে তারা উইন্ডো একটা পেয়েছে, সেখানে খেলেছে। তারপরে কিন্তু আমাদের নারী লিগটা হলো, মানে প্ল্যানিং অনুযায়ী কিন্তু খারাপ হচ্ছিল না, কিন্তু যেটা প্রয়োজন ছিল যে বাইরের কান্ট্রির সাথে 2-1টা কম্পিটিটিভ ম্যাচ খেলা, যেমন ইন্ডিয়া অনেক দিন থেকে বাইরে ওরা ট্রেনিং করতেছে, ওখানে গেম খেলতেছে, মানে এই জায়গায় ঘাটতিটা কেন? ঘাটতিটা আমাদের জাতীয় নির্বাচন, দেশের এই প্রেক্ষাপটের জন্য হয়তো বা সাপোর্ট করতে চেয়েও হয়তো বা সাপোর্টটা দিতে পারে নাই। আপা, নারী দল নিয়ে আরো অনেক আলোচনা রয়েছে, তবে আবার আপনাকে একটু থামাতে হচ্ছে। ওকে দর্শক, সময় হলো আরো একটা বিরতির, ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও স্বাগত এখন পাঠে। দর্শক, অস্ট্রেলিয়া মিশনের জন্য নারী ফুটবলের প্রস্তুতি নিয়ে আজ কথা বলছিলেন কোচ এবং সাবেক ফুটবলার মাহমুদা শরীফা অদিতি আপা। কথা বলছিলাম বাংলাদেশের যে প্রস্তুতির যে ঘাটতি, সেটা তো আপনি আসলে বলছিলেন যে ঘাটতি, তবে যেই দলে যেই গ্রুপে বাংলাদেশ পড়েছে সেটা একেবারেই মানে বলা বাহুল্য, আসলে কঠিন একটা প্রতিপক্ষ দল পেয়েছে চীন, নর্থ কোরিয়া এবং উজবেকিস্তান। যদিও কালকে প্রেস কনফারেন্সে বারংবার বলছিল যে একটা সুযোগ আছে বাংলাদেশে, সেটা উজবেকিস্তান। তবে আমরা একটু দেখতে চাই যে যে চীন বা যে প্রতিপক্ষগুলো আসলে তারা বিগত সময় নিজেদের প্রস্তুতির জন্য কি কি করেছে। শুরুতে আমরা যদি একটু চীনের ম্যাচ দেখতে চাই, তারা কাদের সাথে খেলেছে। আমরা দেখেছি 2025 সালে পিনাটা কাপে তারা 3টা কাপের টুর্নামেন্টে খেলেছে, কানাডা, চাইনিজ তাইপে, মেক্সিকো, এবং আমরা দেখছি যে র্যাঙ্কিংয়ে বেশ তারা উপরের সারিতেই রয়েছে এবং ব্যবধানটা খুব চমৎকার, 1-1 4-0 গোলে চাইনিজ তাইপের সাথে জিতেছে তারা এবং মেক্সিকোর সাথে 2-0 গোলে হেরেছে। এবং আরেকটু দেখতে চাই ইয়াংচুয়ান আন্তর্জাতিক যে টুর্নামেন্টটা হয় সেখানে উজবেকিস্তান এবং থাইল্যান্ড তাদের প্রতিপক্ষ ছিল, সেখানেও 5-0 গোলে এবং 5-0-1 ব্যবধানে তারা জিতেছে চায়না। ইস্ট এশিয়ান ফুটবল টুর্নামেন্টে আমরা দেখছি যে 3টা ম্যাচ তারা খেলেছে, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে এবং জাপান। বেশ ভালো ভালো দলের সাথে কিন্তু তারা বেশ একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলেছে, সেক্ষেত্রে 2-2 গোলে কিন্তু তারা দক্ষিণ কোরিয়ার সাথে ড্রর পরই কিন্তু 4-2 গোলে জিতেছে। তবে জাপানের সাথে 0-0 ড্র করেছে এবং ফিফা ফ্রেন্ডলি ম্যাচ একটা সিপ্লেস একটা প্রতিযোগিতা রয়েছে, সেটা ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের সাথে তারা দুটাতেই আসলে হেরেছে আমরা দেখতে পাচ্ছি। সেই আসলে এই বিষয়টা চায় না। এরপরে যদি আমরা একটু দেখতে চাই যে উত্তর কোরিয়া, যারা আসলে নিজেদেরকে একটা আবদ্ধ করে রাখে,
এর আগে একটু দেখি 2026 সালেও কিন্তু চায়না দল খেলেছে, দুটো প্রীতি ম্যাচ খেলেছে, সেটা ভিয়েতনামের সাথে, সেটাতেও 2-0 গোলে প্রথমটা জিতেছে এবং পরেরটা 6-1 ব্যবধানে জিতেছে। তার মানে চায়নার বেশ ভালো একটা ফলাফল দেখতে পাচ্ছি আমরা। যে এরপর যদি আমরা উত্তর কোরিয়ার পারফরমেন্স দেখতে চাই, 2025 সালে তারা অনেকগুলো ম্যাচ খেলেছে বেশ ভালো ভালো দলের সাথে। আমরা দেখছি 2026 এশিয়ান কাপ বাছাই পর্বেই তাদের 4টা ম্যাচ রয়েছে, তাজিকিস্তান, প্যালেস্তাইন, মালয়েশিয়া এবং রাশিয়া। এখানে আসলে রাশিয়াকে এগিয়ে রাখতে হবে র্যাঙ্কিং এর, সেক্ষেত্রে রাশিয়াকে তারা 5-2 ব্যবধানে হারিয়েছে, বেশ ভালো একটা ফলাফল। এবং মালয়েশিয়ার সাথে 6-0 গোল, প্যালেস্তাইন 10-0 এবং তাজিকিস্তান 10-0 ব্যবধান, বেশ ভালো একটা ফলাফল। এবং ফিফা প্রীতি ম্যাচও কিন্তু খেলেছে, যেটা বলছিলাম যে রাশিয়ার সাথে তারা খেলেছে। আমরা এর পরের কার্ডটা যদি একটু দেখতে চাই, তাদের আরো ম্যাচ রয়েছে। এরপরে উজবেকিস্তান দেখছি 2025 সালে তারা পিঙ্ক লেডিস কাপে 3টা ম্যাচ খেলেছে, দক্ষিণ কোরিয়া, জর্ডান এবং থাইল্যান্ডের সাথে খেলেছে এবং 3-0 গোলে প্রথম ম্যাচটা তারা হেরেছে, তবে পরবর্তীতে 1-0 গোলে জিতেছে। তবে থাইল্যান্ডের সাথে তারা গোল 0 ড্র করেছে এবং চীনের সাথে তারা জিতেছে। এরপরে আমরা আরেকটা দেখতে চাই, সেটা হচ্ছে ভারতের সাথেও কিন্তু উজবেকিস্তান দল পারফরমেন্স করেছে এবং 1-0 গোলে 2টা ম্যাচই তারা জিতে নিয়েছে। প্যালেস্তাইনের সাথেও খেলে তারা জয়ের রেকর্ড পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি উজবেকিস্তান নারী ফুটবল দলের 2026 সালেও 2টা ম্যাচ খেলেছে, সেটা হচ্ছে ভিয়েতনামের সাথে, তবে একটাতে জিতেছে, একটাতে তারা হেরেছে। বাংলাদেশের পারফরমেন্স তুলনামূলক আপা কি ধরবেন? কারণ বাংলাদেশ সবশেষ নারী লীগ আর 2025 সালে একটা ট্রাইনেশন খেলেছে, সেটা আজারবাইজান এবং মালয়েশিয়ার সাথে, 2টাতেই তারা হেরেছে। এর আগে আমরা দেখেছি অনেক ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, এর আগেও ট্রাইনেশন এবং এর আগে সংযুক্ত আরব আমিরাতের সাথে 2025 সালে একদম শুরুতে তারা হেরেছে। সেখানে কিন্তু পিটার বাটলার বলেছিলেন যে অনেক যারা সিনিয়রদের বদলে তারা জুনিয়রদেরকে নিয়ে তারা মাঠে নামিয়েছিলেন তিনি, এবং তিনি বলেছিলেন যারা আসলে ফুটবলটা খেলতে চান না তাদের আসলে ফুটবল খেলাটাই উচিত না। এরকম একটা বিতর্কও কিন্তু তৈরি হয়েছিল, আমরা দেখেছিলাম যখন বিদ্রোহ ঘোষণা করেছিল 18 নারী ফুটবলার। এরপরে আসলে ওভারঅল 2025-26-এর পারফরমেন্স কেমন দেখছেন নারী ফুটবলারদের? নারী ফুটবলারদের দেখেন, ওরা কিন্তু খেলতে আগ্রহী। আপনি ওদেরকে যেভাবে মানে লাইক কি দিবেন, ওরা কিন্তু খেলতে আগ্রহী। ওদের পারফরমেন্সের এবং আগ্রহের কোনো ঘাটতি কিন্তু নাই। এখন আমরা যেগুলো রেকর্ড দেখলাম, উত্তর কোরিয়া, চীন, উজবেকিস্তান, তো ওদের আপনি দেখেন প্রত্যেকটা ম্যাচ তারা কি প্ল্যানিং অনুযায়ী করেছে। তো আমরা এরকম একটা আসরে যাচ্ছি, ওদের এই প্রেসক্রিপশন দেখলে আসলে আমাদের কাছে এটা একটু কমই মনে হয় যে না, আমাদের প্ল্যানিংটা এবং আমাদের প্রস্তুতিটা ওদের তুলনায় অনেকটা কম। তো এখন এইটা নিয়ে আসলে কথা বলার কোনো ওয়ে তো নেই, এখন যা আছে এটা নিয়েই আপনাকে কাজ করে আমাদের বেটার রেজাল্ট নিয়ে ফিরে আসতে হবে। তবে সবসময় সবারই আশা এবং প্লেয়ারদের মধ্যে আপনি চীন, উত্তর কোরিয়া, এরা তো ওয়ার্ল্ড কাপ খেলে। তো আমরা যে ওই লেভেলে পৌঁছেছি, আমাদের মেন্টালিটিটা ওই লেভেল পর্যন্ত পৌঁছাইছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। উজবেকিস্তানের সাথে আমিও আশাবাদী যে আমাদের প্লেয়ারদের মধ্যে যে কোয়ালিটি, তাদের যে এখন এক্সপিরিয়েন্স, তাদের যে এখন মানে মাঠে যেটা দেয়ার যে একটা প্রস্তুতি তারা নিচ্ছে, মানে সেলফ ডিপেন্ডেন্ট তারা হয়েছে, সেখান থেকে উজবেকিস্তানের সাথে যে কোনো একটা রেজাল্ট হয়ে যেতে পারে। এটা আমি বলছি যে উজবেকিস্তানের সাথে আমরা ভালো কিছু একটা রেজাল্ট করব, কিন্তু উত্তর কোরিয়া, চীন, এদের হোপ থাকবে যে আমরা কতটুকু আমাদের ওই প্রেসারে থেকে আমাদের রিয়েল ফুটবলটা কতটুকু মাঠে প্লে করতেছি। আমি বলছি না যে ওদের সাথে আমি ড্র করব, ওদের সাথে আমি জিতে যাব, ওদের সাথে আমি কম গোল খাবো। আমার হোপ থাকবে আমাদের মেয়েরা যা ফুটবলটা খেলা শিখেছে, আমাদের মেয়েরা যে ফুটবলটা খেলতে পারে, ওই ফুটবল খেলাটা যেন মাঠে খেলতে পারে, ওখান থেকে ওদের পারফরমেন্স যেন প্রেসারে মানে 50% ডাউন না হয়। যখনই 50% ডাউন হয়ে যাবে প্রেসারে, তখনই কিন্তু আপনার খেলাটা খারাপ হয়ে যাবে, স্কোর দেখতে খারাপ দেখা যাবে, হয়তো বা অনেক বিগ স্কোরে আমরা হেরে যাব। তো ওখানে বলতেছি যে মেন্টালিটিটা ঠিক রেখে, প্রেশারটা ঠিক রেখে আপনাদের ওদের সাথে ফাইটিং মুভমেন্টে যেতে হবে। আমি বলছি না যে জিততেই হবে বা জিতে যাব। চীন, উত্তর কোরিয়াকে আপনি সমীহ করে খেলতে হবে, কিন্তু আমাদের বেটার পারফরমেন্সটা মাঠে খেলতে হবে, যতটুকু সম্ভব আমাদের চেষ্টার ঘাটতি যেন না থাকে। অদিতাপা, আরো অনেক আলোচনা রয়েছে, তবে আপনাকে আরো একবার থামাতে হচ্ছে। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, ফিরছি একটু পরেই।
আরও একবার স্বাগত জানাচ্ছি এখন মাঠে। দর্শক, আপা আমরা কথা বলছিলাম যে মাঠের যে অপ্রতুলতা, এটা তো বাফুফের অনেকদিন ধরেই, তবে জাতীয় স্টেডিয়ামে হওয়ার পর কিন্তু আমরা দেখেছি যে ছেলেদের একটা সুযোগও এসেছে, তবে নারীদের ক্ষেত্রে সেই সুবর্ণ সুযোগটা কিন্তু পায়নি। যে ক্ষেত্রে মিশন অস্ট্রেলিয়াকে সামনে রেখে এই নারী লিগটা সেখানে টার্ফের মাঠে তারা আয়োজন করেছে, যেখানে আমরা অস্ট্রেলিয়ায় গিয়ে আমরা ঘাসের মাঠে খেলবো, এবং কয়েকদিন আগে তারা একটা ক্যাম্প করেছে জাতীয় স্টেডিয়ামে। সেই জায়গাটা থেকে আরো একটু বেশি সচেতন হওয়া দরকার ছিল কিনা বাফুফের, যেহেতু অস্ট্রেলিয়া মিশন তো আর ছোট বিষয় না। আসলে মাঠটা আসলে তো বাফুফের না, বাফুফে হচ্ছে এনএসি থেকে, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে চায় সে অনুযায়ী ওই একটা মাঠের উপর অনেকগুলো ইন্টারন্যাশনাল প্রোগ্রাম থাকে। এখন নারী লীগের জন্য টানা 1.5 মাস বা 1 মাস হয়তো বা আমাদের জাতীয় স্টেডিয়ামটা ওভাবে পায়নি, চিন্তা হয়তো করেছে, ওভাবে পায়নি। আসলে মাঠের সংকট। এখন এই দোদুল্যমান অবস্থায় ওকে দোষারোপ করে দেওয়ার জায়গা কিন্তু নারী ফুটবল লিগ এখন না। আমাদের যে নারী টিমটা এখন আছে, এদেরকে নিয়ে আরো ব্যাপক চিন্তা করতে হবে। একেবারে যে উইংসটা আছে, এই উইংসে তাদের হিউজ পরিমাণ ফ্যাসিলিটিস বাড়াইতে হবে, যে একটা উইংস সর্বক্ষণিক এদেরকে নিয়ে কাজ করবে। উইংস আছে কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু সর্বক্ষণিক ওভাবে আমরা সেরকম কাজ আমরা কিন্তু উইংস থেকে পাচ্ছি না। এটা আপনি খেয়াল করে দেখেন যে এই যে এশিয়ান কাপের যে প্রস্তুতি, আসলেও কিন্তু মানে অন্য অন্য দেশের, যারা আমরা একটু আগে দেখলাম উত্তর কোরিয়া, চীন, উজবেকিস্তান, পাশের দেশ ইন্ডিয়া বলেন, ওরা যে লেভেলের এইটাকে টার্গেট করে, এই টুর্নামেন্টকে টার্গেট করে যেভাবে মানে কাজ করতেছে, সেক্ষেত্রে আমাদের মেয়েরা কিন্তু ওরকম ফ্যাসিলিটিস পায়নি। আমরা তো অনেক টাইম পেয়েছি, তো এগুলো দোষারোপ করে কোনো লাভ হবে না। আমি জানতাম না, জানতাম না, নিজের দোষটাকে নিজে নিতে হবে, নিজের অপারগতাটা নিজেকে স্বীকার করতে হবে। এখন আরেকজনের দোষ দিয়ে কোনো লাভ হবে না। তো এখন এই এশিয়ান কাপের এই মিশন, অস্ট্রেলিয়ার মিশন যেভাবেই হোক, যেহেতু চলে গেছে, এখানে শেষ হয়ে যাবে। এর পরের স্টেপ, আমাদের অনেক উদীয়মান প্লেয়ার চলে আসতেছে। এর পরের স্টেপ মেয়েদের অনেক ফ্যাসিলিটিস, মেয়েদের মাঠ, এটা মনে হয় একেবারে আলাদা করা উচিত, তাহলে আমাদের অনেক পুরুষ ফুটবলের চেয়ে মেয়ে ফুটবলাররা অনেক তাড়াতাড়ি ওয়ার্ল্ড কাপ খেলার দোরগোড়ায় চলে যাবে। এটা তো অবশ্যই, আসলে যে প্রমাণটা রেখেছে মিয়ানমারকে, বাহরাইনকে বেশ ধোঁকা খাইয়ে যেভাবে আসলে ইতিহাস গড়ে এশিয়ান কাপের টিকিট কেটেছে, এটা তো আসলে নারীদেরকে দিয়ে আসলে সেই সম্ভাবনা দুয়ার খুলেই যেতেই পারে। সেটা আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী যিনি আমিনুল হক বলেছিলেন যে নারীদের ক্ষেত্রে যে সুযোগ সুবিধা রয়েছে সেটা আরও একটু বাড়ানোর বিষয়। আবার আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে স্পন্সর, যে অর্থ নেই, অর্থ সংকটে ভুগছে। আমরা দেখছি অন্যান্য দেশ, ভারত, বিভিন্ন দেশে গিয়ে আসলে ক্যাম্প করছে, স্পেনে গিয়ে ক্যাম্প করছে। পিটার বলছে যে অর্থ সংকটে বাংলাদেশকে সর্বোচ্চ যে সুযোগ সুবিধাটা সেটা দেওয়া হচ্ছে না। জিমের বিষয়টাও তিনি এই কি বলবো, জিমের যে সুযোগ সুবিধার যে অভাবটা, আসলে আমাদের তো একটা জিম রয়েছে, তবে তারপরে কেন জিমের যে বিষয়টা সেটা কেন পিটার সেই জায়গাটাতে আবারও মেনশন করলো, কেন ওই অভাব বোধটা তিনি আবার বললেন কেন? এটা কি আসলে সেই জায়গাটাতে আসলে পিটার বাটলারের ও কোথাকার কোচ, ও কি ধরনের ফ্যাসিলিটিস পেয়ে পিটার বাটলার হয়েছে? আমি আমার দেশীয় কোচের সাথে পিটার বাটলারের তুলনা করতে গেলে, ও যে ধরনের ওখানে ফ্যাসিলিটিস পেয়েছে আমাদের তো পাবে না। এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন মেয়েদের একটা জিমের ব্যবস্থা করেছে, ওকে। তো এই জিমের ব্যবস্থাটা আগে তো ছিল না, এখন করেছে। তো এই জিমের যে ফ্যাসিলিটিসগুলো, যে স্টেশনগুলো আছে, এশিয়ান কাপের জন্য হয়তো বা এটা হিউজ না, এখানে হয়তো কোনো ক্ষেত্রে ঘাটতি আছে। সেই জিনিসটাই হয়তো বা পিটার বাটলার বলেছে। এখন আমি বেড়ে ওঠা গ্রামে, আমি তো 5 স্টারের স্বপ্ন দেখতে পারি না, তো আমাকে গ্রামের মতো করেই চলতে হবে। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগে তো জিম ছিল না, একটা জিমের অ্যারেঞ্জমেন্ট করেছে। সেখানে হয়তো যে ফ্যাসিলিটিসগুলো দরকার, ধরেন রিকভারি সেশনের জন্য একটা সুইমিং পুল দরকার, একটা ভালো জিম দরকার। সেই জিমের ইনস্ট্রুমেন্টগুলো কি হবে, কি লেভেলের ইনস্ট্রুমেন্ট হলে ওদের উপকৃত হবে। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভেবেছে যে একটা জিম আছে যেখানে চলতোই না, এখন মোটামুটি একটা জিম আমরা তৈরি করেছি, ডে বাই ডে এটা আরও ইমপ্রুভ করব। কিন্তু পিটার তো এশিয়ান কাপের জন্য যে জিনিসটা চাচ্ছে, সে জিনিসটা হয়তো ওই জিমে পাচ্ছে না। এই যে আপনার ক্ল্যাশটা হচ্ছে, এগুলো আসলে আগেও আমি বলছি যে
নারী যে এখন উইংসরা আছে এবং যারা আমরা খেলছি মহিলা ফুটবলটা যে উন্নত দরকার, সেখানে কিন্তু জিম থেকে শুরু করলো যে না, আমি এখন যদি গ্রাজুয়েশন শেষ করি আমাকে তো ডিগ্রি নিতে হবে, তো ডিগ্রি তো বাংলাদেশে নেই, আমাকে দেশের বাইরে থেকে ডিগ্রি নিতে হবে। আমি নারী ফুটবলার ক্ষেত্রে, ফুটবল টিমের ক্ষেত্রে এটা এখন আমি বোধ করি যে ওদের গ্রাজুয়েশন করে কমপ্লিট করেছে, ওদের এখন বিভিন্ন রকম ডিগ্রি প্রয়োজন। ডিগ্রিগুলো কি, তারা বাইরের দেশের সাথে খেলবে, বাইরের কালচারের সাথে মিশবে, তারা বাইরের একটা ফ্যাসিলিটির সাথে ইউজ টু হবে, বাইরে একটা ভালো মাঠে খেলবে, বাইরের দেশের ভালো প্লেয়ারের সাথে খেলবে। এই যে ওখান থেকে লার্ন করবে, এটাই হচ্ছে গিয়া ওদের উন্নত চাবিকাঠি হবে এই দেশের মধ্যে। আর আমাদের নারী ফুটবলারদের শেখার মতো আমি কোনো কিছু দেখি না। তারা এখন টপ লেভেলে চলে গেছে, তাদের কাজ হবে যে ওয়ার্ল্ড কাপ যারা খেলে তাদের সাথে একটা প্রীতি হোক না কেন, আমরা 10টা গোল খাই, কিন্তু আমি কোন মাঠে খেলতেছি, কাদের সাথে খেলতেছি। এক একটা প্লেয়ার যদি এক একটা ম্যাচ থেকে 5টা করে আপনার লার্নিং করে, শেখে যে এই স্কিলটা এভাবে, এই স্ট্র্যাটেজিটা ওভাবে খেলেছে, তো এই জিনিসগুলো ডে বাই ডে তাদের কলিজাটা তো অনেক বড় হবে। তারা অবশ্যই খেলতে গেলে আপনাকে নিশ্চয়ই বড় বড় দলগুলোর সাথে যে চাপ নেওয়ার বিষয়টা, সেটা আসলে তাদের অভ্যস্ততায় পরিণত হবে। আপা, আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।